রাজ্যের বিরোধী দলনেতা চন্দ্রকোনায় তার উপর হামলা, ছবিগুলো দেখাবো। এই ঘটনা রীতিমতো নিন্দনীয়। রাজনৈতিক দর কষাকষি থাকতে পারে, রাজনৈতিক ন্যারেটিভ থাকতে পারে, কিন্তু সংবিধানের কোনো রকম পদে বসে থাকা কোনো রকম পদাধিকারী, স্পেসিফিকলি লিডার অফ দি অপোজিশন ইন দি ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি হ্যাজ সাম রাইটস। তার উপর হামলা কোনো সভ্য গণতন্ত্রে মেনে নেওয়া যায় না। ঠিক যেমন এই ছবিগুলোও মেনে নেওয়া যায় না। এগুলো দিল্লির ছবি, দেখুন। দিল্লিতে তৃণমূলের ইলেক্টেড, আবারও বলছি নমিনেটেড নয়, ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্টস, ইলেক্টেড মেম্বার অফ পার্লামেন্টস, ভিজুয়ালস প্লিজ, তাদেরকে যেভাবে হেনস্থা করে রীতিমতো চ্যাংদোলা করে তোলা হলো গাড়িতে বা প্রিজন ভ্যানে, ঠিক এভাবে মহুয়া মৈত্র বলুন, ডেরেক ওব্রায়েন বলুন, সেগুলোও মেনে নেওয়া যায় না। আবার একই সঙ্গে ভিন রাজ্যে কোনো বাঙালিকে হেনস্থা করে, ভিন রাজ্যে কোনো বাঙালিকে হেনস্থা করে তাকে দিয়ে কোনো একটি শব্দবন্ধনী জোর করে বলিয়ে নেওয়ার ঘটনাও, সেটাও মেনে নেওয়া যায় না। একজন পরিযায়ী শ্রমিক পেটের দায়ে কাজ করতে গিয়েছেন, পেটের দায়ে কাজ করতে গিয়েছেন ভিন রাজ্যে, ভিজুয়ালস প্লিজ, সেটাও মেনে নেওয়া যায় না। এই সেই ছবি দেখুন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্থাটাও মেনে নেওয়া যায় না। আবার একই সঙ্গে আজ ভাঙড়ে যা হলো, সেই ছবিও দেখাবো, যেখানে শাসক দল এবং রাজ্যের আরেক দল, দুই দলের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি, লাঠালাঠি, মারামারি, এই সংঘর্ষ, এটাও মেনে নেওয়া যায় না। কোনো সভ্য গণতন্ত্রে এই চারটি ঘটনাই মেনে নেওয়া যায় না। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে ইলেকশন ইয়ারে ঘটেছে, অর্থাৎ যে বছর এ রাজ্যে ভোট, সেই বছর এই ঘটনা ঘটছে। কেন ঘটছে আজ তাই নিয়েই আলোচনা। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে যারা, আসুন আলাপ করে নিই। সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, তৃণমূল কংগ্রেসের সমর্থক এবং রাজনৈতিক বিশ্লেষক। আমাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রয়েছেন মণিকাঞ্চন বাবু। আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন শক্তি মৈত্রবাবু, এবং অমিতাভ কাঞ্জিলাল সাহেব আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। আমি যেহেতু বিরোধী দলনেতার ওপর হামলার ঘটনাটা দিয়েই শুরু করলাম, তাই প্রথমে আমি মণিকাঞ্চন বাবুর কাছেই যাব। স্যার, কি বলবেন? এটা কি কোনো সভ্য রাজনীতিতে কিংবা কোনো সভ্য রাজ্যে গণতন্ত্রে মেনে নেওয়া যায়? দেখুন, যেটা আমাদের পশ্চিমবাংলায় হয়েছে সেটা তথা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে আমরা দেখতে পাইনি যে মুখ্যমন্ত্রীর যে আচরণ আজ থেকে প্রায় 15 বছর আগে থানায় বন্দি থাকা পার্টিকর্মীদের, আসামিদের ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া পার্টিকর্মী বলে, সেই যে অ্যাটিটিউড 15 বছর পরেও তার কোনো পরিবর্তন হয়নি, তা আমরা দুদিন আগে দেখতে পেলাম। এখন কিছুদিন আগে, কিছু বছর আগে বলবো, দিন নয়, অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছিলেন, চরাম চরাম গুড় বাতাসা, ঠিক সেই ভাষাতেই কথা বলছেন কিন্তু আজকের মাননীয় মুখ্যমন্ত্রী। আপনি যদি রিসেন্টলি 2-3 দিনের ভিডিও দেখেন, সেখানে দেখা হবে, বলছে এবার খেলা হবে আমাদের স্লোগান না, এইবার আমাদের স্লোগান হবে ফাটাফাটি, চরাম ধামসা মাদল বাজবে, ঢোল বাজবে, ঢাক বাজবে, মানে, এবং তার অ্যাটিটিউড এমন যেন তিনি মুখ্যমন্ত্রী না অন্য কিছু, সেটা বোঝা আমাদের পক্ষে দায় হয়ে পড়েছে। কোনো লোক যদি তাকে না চেনেন অ্যাজ এ চিফ মিনিস্টার, তাহলে সে বলতে পারবেন না তিনি কে। তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে উনি যে ভাষায় কথা বলছেন তার অনুপ্রেরণায় কর্মীরা সেই ভাষায় কথা বলছে, বিরোধী দলনেতা। কিন্তু এখানে আমার একটা লাইন বলে শেষ করছি, যে এখানে আমার প্রশ্ন, যে অনুব্রত মণ্ডল যে ভাষায় কথা বলেছিল, আজকে অনুব্রত মণ্ডল দেখুন মোটামুটি ছবি হয়ে গিয়েছে, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রীও যে ভাষায় কথা বলছে, আর মাত্র 90 দিন, তারপরে তার অবস্থা অনুব্রত মণ্ডলের থেকেও বাজে হয়। যদি ভাষার কথাই বলি, তাহলে মণিবাবু আপনার একজনের নাম ভুলে গেলেন। অ্যাকচুয়ালি দুজনের নাম, একজনকে এখন আপনাদের দলে খুব একটা দেখা যায় না, যিনি বলেছিলেন এখানে গুলি করার কথা, সায়ন্তন বাবু, আর দ্বিতীয়জন আবার ফিরে এসেছেন আপনার দলে, দিলীপ বাবু, যিনি সাদা থান এবং বুকে বাঁশ দিয়ে মারার কথা বলেছিলেন, নিশ্চয়ই আপনার মনে আছে। তাই ভাষা সন্ত্রাস, নিশ্চয়ই আপনার পয়েন্টের সঙ্গে আমি সহমত যে ভাষা সন্ত্রাস কেন হবে, কিন্তু ভাষা সন্ত্রাস শুধু তৃণমূল কংগ্রেস করছে,
কিংবা সিপিএম, কংগ্রেস, বিজেপি কোনো দিন করেনি, এটাও যেমন ঠিক নয়, তেমন ভাষা সন্ত্রাস কেন হবে সেই প্রসঙ্গও আপনি একেবারে ঠিক জায়গায় ধরেছেন, ঠিক নয়। একটু রোল রিভার্সাল করি। আমি একবার সৌরভ বাবুর কাছে যাব। সৌরভ বাবু, এই ঘটনা কেন ঘটল? পুলিশের তো আরেকটু সক্রিয় হওয়ার দরকার ছিল। হাজার হোক, উনি রাজ্যের বিরোধী দলনেতা, এই রাজ্যে গণতন্ত্র রয়েছে, অবাধে যাতায়াতের তার অধিকার রয়েছে। ছোটবেলা থেকে একটা কবিতা আমরা পড়েছি যে অয় অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। তো কবিতাটাকে একটু উল্টে দিই দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারীর বিষয় নিয়ে, যে দয়ে দিলীপ ঘোষ আসছে তেরে, চয়ে চুরি আমি করব কি করে, তারিফ বর্ষায় শুভেন্দু ছানা ভয়ে মরে, তারিফ বর্ষা আবার শ্রমিকবাবুও চেপে ধরে। বিষয়টা হচ্ছে যে এখন দিলীপ ঘোষের ভয়ে, আতঙ্কে, এবং দিলীপ ঘোষ যেভাবে আস্তে আস্তে এগিয়ে চলছে, সেখান থেকে টিআরপি ছিনিয়ে নেওয়ার জন্য কিছু লোক, দিলীপ ঘোষের লোকজন, তারা হয়তো প্রতিবাদ করছেন, যেভাবে করে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে চেপে দিতে চেয়েছিলেন। আবার দিলীপ ঘোষের কামব্যাকে বিজেপির কর্মীরা উচ্ছ্বসিত, তারা হয়তো শুভেন্দুবাবুকে তারা কোনোভাবে গো ব্যাক স্লোগান টোগান দিয়েছে বলেও এটা আমি শুনতে পেরেছি, কারণ কালকে প্যারামিলিটারি ফোর্স প্রথম যাকে মেরেছে সে হচ্ছে একজন বিজেপির। আচ্ছা, আমি একটু আপনি যখন বলছেন সৌরভবাবু, আমি তার সঙ্গে একটু গতকাল চন্দ্রকোনার ওই ছবিগুলো চালাতে বলবো আমার সহকর্মীদের। গতকাল চন্দ্রকোনার যে ছবিগুলো ছিল একটু চালান, এবং সৌরভবাবু একটু খুব সুন্দরভাবে দেখুন, একটু বড় করে চালাবেন যাতে আমরা সবাই দেখতে পাই। আচ্ছা, এই পতাকাগুলোর মধ্যে বিজেপির পতাকা আমি দেখছি, সঙ্গে আরেকটা পতাকাও দেখছি, দেখুন। একদম, আমি বলছি শেষ করে নিতে হবে, আমি শেষ করে নিতে হবে। বলুন। আমি তো প্রথমেই বললাম যে ওইখানে পরিষ্কারভাবে আগে বিজেপির লোকজন আগে মার খেয়েছে, মানে দিলীপ ঘোষের অনুগামী মেরেছে বলে এখনও সেটা তদন্ত করে দেখা উচিত। আর দ্বিতীয়ত, শুভেন্দু অধিকারী যেখান থেকে যাবে, আমাদের একটা পরিষ্কার আমরা ঠিক করে নিয়েছি, যেখান থেকে শুভেন্দু অধিকারী যাবে সেখানেই আমরা জয় বাংলা স্লোগান দেবো। জয় বাংলা স্লোগান দেওয়াটা অন্যায় নয়। জয় বাংলা স্লোগান দিলে যদি কেউ মনে করে যে তার উপর হামলা হচ্ছে, আর শুভেন্দু অধিকারীর গায়ে একটা আঁচড় পড়েছে নাকি দেখাবেন তো। এই পুলিশ ছিল বলেই কালকে শুভেন্দু অধিকারী বেঁচে গেছে, আর কালকের সঙ্গে 40 জন ছিল। কিন্তু আপনি বলছেন এই পুলিশ ছিল বলে, আপনি বলছেন এই পুলিশ ছিল বলে শুভেন্দু অধিকারী বেঁচে গেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে সৌরভ বাবু, পুলিশ যখন আছে, পুলিশ যখন ভালো কাজ করছে, এই ঘটনাটা ঘটবে কেন? না, আমি বারবার বলছি, যেভাবে করে দিলীপ ঘোষের মতন একজন পুরনো তৃণমূল কংগ্রেস যে বিজেপিকে দাঁড় করিয়েছে, তাকে যেভাবে শুভেন্দু অধিকারী ঢুকিয়ে দিচ্ছিল, দিলীপ ঘোষের পুনরুত্থান, আর শুভেন্দু অধিকারী এখন নিজেকে বাঁচানোর জন্য দিলীপ ঘোষের থেকে আজকে এই ধরনের বিভিন্ন নাটক হচ্ছে, প্লাস শুভেন্দু অধিকারীর লোকজন এখন দিলীপ ঘোষের লোকজন শুভেন্দু অধিকারীকে তারা। আপনি বলতে পারেন যেভাবে তাকে কোণঠাসা করছিল, আমরা একটু ভাষাতে সংযত হব। অ্যাট দি এন্ড অফ দ্য ডে ন্যাশনাল টেলিভিশন, তো একটু ভাষাতে সংযত হব। একই সঙ্গে এইটা যেমন দেখলাম, তেমন একটা প্রশ্ন আমার মণি সাহেবের কাছে না করলেই নয়। মণিকাঞ্চন সাহেব রয়েছেন আমাদের সঙ্গে। স্যার, দিল্লির ছবিগুলো দেখুন। দিল্লিতে যেভাবে বিরোধী পক্ষকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে, যারা ওব্রায়ান বলুন, মহুমা মৈত্র বলুন, এরা কেউ নমিনেটেড নয়, এরা সব ইলেক্টেড মেম্বার্স। এটাও কি গণতন্ত্রের জন্য খুব একটা সহজ কিংবা খুব একটা ভালো? প্রথমত তোমাকে বলি যে তুমি যে কথাটা বললে না, দিলীপদার দলে ফেরা, দিলীপদা দলেই ছিল, আমি দল থেকে আসে না। না, আমি বলিনি, আমি বলেছি তোমার, না আমি আমার অ্যাঙ্কার সাহেবের কথাটাও আমি বলছি। আচ্ছা, দিলীপদার পুনরুত্থান না, তুমি বলে যে আবার দলে ফিরে আসা। দলে ফিরে আসে না, দলেই ছিল। বিষয়টা দিলীপদার অ্যাক্টিভ ছিলেন না। না, অ্যাক্টিভই ছিল, বিভিন্ন কাজে ছিল। দেখুন, বিষয় সেটা নয়, বিষয় হচ্ছে আমাদের এত বছরের সম্পর্ক, তাহলে তো এখন আমি ওই প্রসঙ্গগুলো আনতে চাই না। আমি শুধু একটা লাইনই বলতে চাই, কে করলো, দলের কারা করলো, কাদের বিরুদ্ধে স্টেটমেন্ট দেওয়ার আগে বলা ভাবা উচিত ছিল না কথাগুলো। দিলীপ বাবু নিজে গর্জে উঠলেন, আনতে চাই না। হি ইজ ব্যাক, উই আর হ্যাপি। প্রতিটা চ্যানেলে দেওয়ার আগে ভাবা উচিত ছিল যে দিলীপদার সম্বন্ধে। এবার বলে আসি দিল্লির যে কেস হয়েছে, দেখুন, ইডি কিন্তু স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পড়ে না। ওদের যেটা অভিযোগ, তৃণমূলের যেটা অভিযোগ, ইডি করেছে, তাই ইডি কিন্তু স্বরাষ্ট্র দপ্তর আন্ডারে পড়ে না। অর্থাৎ কোনোভাবে নজরটাকে ঘুরিয়ে দিতে হবে। এই নজরটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই কারণ। কিন্তু যে ভাষা সন্ত্রাসের কথা বলা হয়েছে, দেখুন, যে দায়িত্বে থাকবে তার কিন্তু, যে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক দায়িত্বে থাকবে, তার কিন্তু দায়িত্ববোধটা অনেক বেশি, তাকে অনেক সংযত হতে হয়, কারণ তার হাতে ক্ষমতা আছে। যারা বিরোধী এমপি এমএলএ, তাদের হাতে কিন্তু প্রশাসনিক শক্তিটা নেই। তারা যেটা সত্যি সেটা জনসমক্ষে তুলে ধরবে, রেকটিফিকেশনের কাজ করবে।
কিন্তু তা বলে যে প্রশাসনের এটাকে জাস্টিফাই করার জন্য যে দিলীপ দা এটা বলেছিল, দিলীপ দা কী অবস্থায় বলেছিল? দিলীপ দার গাড়ি তো 16বার ভাঙা হয়েছে, দিলীপ দাকে তো 100টা এফআইআর করা হয়েছে, মুখ্যমন্ত্রীর গায়ে কতবার গাড়ি ভাঙা হয়েছে, মুখ্যমন্ত্রীকে কতবার অ্যারেস্ট করা হয়েছে, যে এই ভাষা সন্ত্রাসের তুলনা দিলীপ দার সাথে মুখ্যমন্ত্রীর করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর গাড়ি 16বার ভাঙা হয়েছে, তার 100টা এফআইআর হয়েছে কোনো থানায় তার এগেনস্টে। আজকে যে তুলনা তুমি করলে যে দিলীপ দা এরকম বলেছিল, মুখ্যমন্ত্রী বলেছে, তো দিলীপ দাও তো বলেছিল। আরে দিলীপ দার গাড়ি 16বার যার গাড়ি ভাঙা হয় তার মুখে কি মিষ্টি মিষ্টি কথা বেরোবে? আসো ভাই, 16বার গাড়ি ভেঙেছে, আমি মালা দিই তোমাকে, মালা বদল করি, কোনোদিন হয়? আমি এই প্রশ্নের উত্তর আমি দেবো না, কারণ দেখুন, কারো গাড়ি 16বার ভাঙা হয়েছে বলে সে থ্রেট দেবে এটাও যেমন ঠিক নয়। কারো গাড়ি ভাঙা হয়নি, আর যদি আপনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, তার উত্তর আমি দেবো না, তার উত্তর সৌরভপ্রিয় দত্ত দেবে। সৌরভপ্রিয় দত্ত, আমি একটা কথা না না, 1 মিনিট সৌরভ, তুমি তো ইস্যুটা তোলোনি, অ্যাঙ্কার তুলে যে কথাগুলো, যখন ভাষা সন্ত্রাসের কথা হলো, যখন আমি ইস্যুগুলো বললাম, তখন অ্যাঙ্কার দিলীপ দা এই বলেছে বললে সৌরভপ্রিয় দত্ত তো বলেনি। না না, আপনি যদি অ্যাঙ্কারের তৃণমূলের ভূমিকাটাও তুমি পালন করে দিচ্ছ, সৌরভের কাজটা তো তুমি করে দিলে। দিলীপ দার যে ভাষা সন্ত্রাস সেটা কিন্তু তৃণমূলের প্রতিনিধি বলেনি, সেটা কিন্তু সিএনএর অ্যাঙ্কার বলেছে। নিশ্চয়ই, একেবারে। এবং অ্যাঙ্কার এই কারণেই বলেছে, মানে অর্থাৎ আমি এই কারণেই বললাম, কারণ আপনি যখন একদিকটাও দেখান, আপনাকে অন্য দিকটাও দেখাতে হবে। ফ্যাক্টস রাখা আমার কাজ, সেই ফ্যাক্টস রাখলাম আমরা। এবার আমরা আসি, এবার আমরা যেটা বলেছি এটা ফ্যাক্ট, এটা তো ফ্যাব্রিকেশন নয়, এটা তো ফ্যাক্ট। পুরোটা বলা উচিত ছিল অ্যাঙ্কার নিউট্রালি। না না, এটা 16বার গাড়ি ভাঙার পরেই ভাষা দেওয়া হয়েছে। আপনার জাস্টিফিকেশন, এটা আপনার জাস্টিফিকেশন। আমি জাস্টিফাই করছি না, 16বার গাড়ি ভাঙা হয়েছিল কেন সেই কথাটা তৃণমূলের কাছে জিজ্ঞেস করা হোক না। সেই জাস্টিফিকেশন আমি দেব না, কিন্তু ইনসিডেন্টটা যেটা হয়েছিল সেটা বলার একেবারেই ব্যালেন্স করার জন্য, যেটাকে নিউট্রালিটি বলে, দুদিকটাই দেখানো, সেটাই আমার কাজ। আপনি যেমন বলেছেন, আমি আপনার সঙ্গে পূর্ণ সমর্থন করেছি যে না, ভাষা সন্ত্রাস হওয়া উচিত নয়, কিন্তু আমারই কাজ সাদাটাকে সাদাভাবে বলা, এর আগেও যদি কিছু হয় সেটাকেও তুলে ধরা। কেন হয়েছে তার জাস্টিফিকেশন নিশ্চয়ই আপনি দেবেন। কেন মুখ্যমন্ত্রী অ্যাটাক্ট হয়েছিলেন কি হননি, তার জাস্টিফিকেশন আমি দেবো না, সৌরভপ্রিয় দত্ত দেবেন। সৌরভপ্রিয় দত্ত, আচ্ছা, আমি যেটা বলছি যে দিল্লিতে যে কাজটা হয়েছে, ওখানে চ্যাংদোলা করে আমাদের মনোনীত সমস্ত সাংসদদেরকে গাড়িটা তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট কন্ট্রোলে আছেন, নয়তো শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলা করতে 5 মিনিটও সময় লাগতো না। আমরা অনেকটাই বলা যায় না, ওটাই বলছি। কোনটা যে কাউকে আর দল, মানে রাজ্যের বিরোধী দলনেতাকে আপনি কেন চ্যাংদোলা করেন? না, আরে বাবা, বিরোধী দলনেতা যদি বলতে পারে যে ক্ষমতায় আসলে আমি মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলতে পারবো, যদি এটা বলতে পারে, না, ওনার ভাষা তো ঠিক না, যার বিরুদ্ধে বলেছিলেন তিনি ভাষা খারাপ করছি না, সরি যুগ, হ্যাঁ যুক্ত। এবার আমি যেটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় সংযত আছে বলেই শুভেন্দু অধিকারীকে চ্যাংদোলা করে ছুড়ে ফেলা হয় না, নয়তো চ্যাংদোলা করে ছুড়ে ফেলতে আমাদের পুলিশের 5 মিনিট সময় লাগবে। আমরা এখনো গণতন্ত্রে বিশ্বাস করি বলে শুভেন্দু অধিকারী দলটা এখানে করতে পারছি। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসবো। মণিবাবু, গণতন্ত্রে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস, তাই জন্য আপনারা এখনো দলটা এখানে করতে পারছেন। ক্যাটেগরিক্যালি যদি ভার্বাটিম বলি, শুভেন্দু অধিকারী এখানে এখনো দলটা করতে পারছেন, কি বলবেন? বিষয় সেটা না, বিষয়টা সৌরভ তো খারাপ কিছু বলেনি। ও যে দল করে সেই দলের প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ দলের মুখ্যমন্ত্রী যে টোনে মিষ্টি কথায়, মানে সেই একটু মানে ভিলেন দু ধরনের হয়, একটা অনুপম খের টাইপের ভিলেন, একটা অমরিশ পুরী টাইপের ভিলেন। অনুপম খের টাইপের ভিলেন মিষ্টি কথায় শুনে উৎপল দত্ত মেরে ফেল, ওদেরকে মেরে ফেল, রাখিস না, এত সুন্দরভাবে মেরে ফেলার কথা বললো। ঠিক সেরকমভাবে সৌরভপ্রিয় বলছে, ঠিক সেরকমভাবে মুখ্যমন্ত্রী বললেন যে ফাটাফাটি হবে, খেলা হবে না, স্লোগান হবে ফাটাফাটি। কি ফাটাফাটি খেলা হবে, কথাটা বলিনি আমি বলি। সুতরাং যে ভাষায় মুখ্যমন্ত্রী কথা বলছে, তুমি তার প্রতিনিধিত্ব করছো। কিন্তু একটা জিনিস জানবে যে আমরা যেমন কুকুর তেমন না, আমরা কিন্তু সেরকম ভাবেই তৈরি। তুমি আমাকে বোমা মারবে, আমি তোমাকে তো রসগোল্লা ছুঁবো না। বিষয় যেটা তুমি বোমা মারলে তো মানুষ গণতান্ত্রিকভাবে তোমাকেও বোমা মারবে। হচ্ছে এই সব করে তোমাকেও বোমা মারবে। 15 বছর ধরে চুরি করে, মানে বালি চুরি, কয়লা চুরি, বারাসাতে মরা পেশেন্টের চোখ চুরি, সেইখান থেকে ফাইল চুরি, বিষয়গুলো না চুরি নিয়ে চুরি আদালতে এখান থেকে আমরা সবাই দেখেছি সেদিন কি হয়েছিল, সব ভিজুয়াল সবার সামনে আছে। সৌরভপ্রিয় বাবু, আপনি বলতে পারবেন না যে মুখ্যমন্ত্রী খালি হাতে বেরিয়ে এসেছিল? একেবারেই বলতে পারবেন না। ফাইল হাতে চুরি করলে লুকিয়ে যেত, কেন সেই ফাইল চুরি করলে লুকিয়ে যেত? আমার একটাই প্রশ্ন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কি দুগ্ধপোষ্য শিশু? তার ইনভেস্টিগেশন এরিয়া থেকে ফাইল নিয়ে বেরিয়ে যাওয়া হচ্ছে, তারা কি সত্যি দুগ্ধপোষ্য শিশু? তারা কিচ্ছু করতে পারছে না। এবং পরবর্তীকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই যে সেই কপি,
সেখানে তিনি যা লিখছে, তারা তাদের প্রেস রিলিজ করে যা বলছে যে আমাদের দুটি জায়গায় ইনভেস্টিগেশন চলছিল এবং এই দুটি জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী ফাইল নিয়ে বেরিয়ে যান। আমার প্রশ্ন হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী করছিল? তারা কি পাওয়ার্স নেই? দে কমান্ড দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তাদের কিছু পাওয়ার্স দিয়ে রেখেছে। তো তারা কি দুগ্ধপোষ্য শিশু? নিশ্চয়ই নয়। তারা তো বেস্ট অফ দ্য বেস্ট, যারা এই সমস্ত কেসেস হ্যান্ডেল করার জন্য এই ফোর্সটাকে বানানো হয়েছে। তো সেই ফোর্সটা সেখানে কি করছিল? অ্যালাউ কি করে করলো? যখন অ্যালাউ করেছে তখন একটা জিনিস মানতে হবে, তাহলে নিশ্চয়ই এই ফাইলগুলোর ভেতর এমন কিছু ছিল না, তাই জন্য অ্যালাউড হয়েছে। না হলে পৃথিবীর কোনো ইনভেস্টিগেশন এজেন্সির নাকের ডগায় কেউ কি ইনভেস্টিগেশনের প্রাইমা ফেসি এভিডেন্স, কোট আন কোট বলছি, প্রাইমা ফেসি এভিডেন্স কিংবা কি এভিডেন্স এরকম করে নিয়ে মিডিয়ার ক্যামেরার সামনে জনসমক্ষে বেরিয়ে যেতে পারে? মণিবাবু, দেখুন, বিষয় হচ্ছে মমতা ব্যানার্জির একটা ক্ষমতা রয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই, যে মিডিয়া কনসেন্ট্রেশন অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট একদম রক্তে আছে, ইনমন বেসিক ইনস্টিংক্ট যাকে বলে। সেই জেপি আন্দোলনের সেই গাড়িতে উঠে যাওয়া থেকে শুরু করে আজকে ওই ফাইলটায় যে কথাটা তুমি বললে, আমি একমত যে ইডির অফিসাররা ছোটোখাটো জায়গায় ছুঁচো মেরে হাতগন্ধ করে না, ঠিক ইডি অফিসাররা। এবার ওখানে গেছে, ওই ফাইলটায় কিছু আছে কি আছে না সেটা প্রমাণ সাপেক্ষ, কিন্তু একটা ফাইল হাতে চুরি করে নিয়ে, এই যে তোমরা বারবার দেখাচ্ছ ওই ফাইলে কি আছে, ওই ফাইলে কি আছে, এই যে মিডিয়া কনসেন্ট্রেশনটা নিয়ে নিল, এতেই তো কাজ হয়ে গেল, এতেই তো কাজ হয়ে গেল। রাকেশ চাঁদে গেছে বলে মোদি হচ্ছে, রাকেশ রোশন চাঁদে গেছে বলে কথাটা বলে সব জায়গায় মমতা দেখি যেটা বলেছে এটা বলেছে। আমার মিডিয়া কনসেন্ট্রেশনটা তুমি এখানে ঠিক যেমন কেন আমরা বললাম যে দিলীপ ঘোষও এক সময় এরকম কিছু ভাষা, ঔদ্ধত্য ভাষা ব্যবহার করেছিল, ঠিক যেমন আমাদের দিকে ঘুরিয়ে দিলে এখন এই ন্যারেটিভটাও তোমরা ঘুরিয়ে দিচ্ছ, ফাইলে কি আছে সেটা নাকি মিডিয়া করেছে। আচ্ছা, তোমাদের একাধিক তোমরা জানোই না মিডিয়া কিছু। আচ্ছা, ইডি কি এত বোকা যে ভালো ফাইলটা যেটা দরকার সেই ফাইলটা মমতার জন্য রেখে দিয়েছে, বাবা নিয়ে যাও এসে। আজকে অন্তত এই প্যানেলে বসে ক্যালকাটা নিউজের ক্যামেরার সামনে বসে একজন বিজেপির অফিসিয়াল মুখপাত্র স্বীকার করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল নিয়ে গেছে তার মধ্যে দরকারি কিচ্ছু ছিল না। আমি বলিনি দরকারি কিছু নেই, আমি বললাম দরকারি আছে না, যে তোমরা ওটাকে হাইলাইট করছো, মানে ইডি ইচ্ছা করে রেখে দিয়েছে ভালো যেটা দরকারি ফাইল সেটা সামনে রেখে দিয়েছে, আর বাকিগুলো রেখে দিয়েছে। মানে তোমরা ইডিকে বোকা, মমতা ব্যানার্জিকে চালাক, যে 15 বছর ধরে পশ্চিম বাংলার 10 কোটি লোককে বোকা বানিয়ে চলেছে। আমি সত্যি আই রিয়েলি এনজয় হ্যাভিং ডিবেটস উইথ মনিদা, কারণ সত্যি মনিদা কামস ফ্রম আ লট অফ নলেজ, লট অফ ইন্টেলিজেন্স, সত্যি একটা ভালো ডিবেট হয়। মনিদা আজকে থ্যাংক ইউ, কারণ আমি অ্যাজ আ মিডিয়া ফ্রেটার্নিটির একজন এখান থেকে বলছি, কারণ এই ছবিটা শুধু আমরা দেখাইনি, পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া ফ্রেটার্নিটি সবাই দেখিয়েছে। সেইখান থেকে আজকে আমার শুনে অদ্ভুত লাগলো যে এই ফাইল কন্ট্রোভার্সিটা নাকি মিডিয়া বানিয়েছে, কিন্তু আমরা সবাই না এই যাই কথা আমি বলছি যে মিডিয়া ম্যানেজমেন্ট এন্ড মিডিয়া কনসেন্ট্রেশন। আজকে ধরো কথার কথা, এখন ডিবেট হচ্ছে, আচ্ছা ফাইলে ওপেন ক্যামেরায় বলছি, কাজের কিছু আছে না। মমতা ব্যানার্জি এখানে না যেত তাহলে কি হালত, তোমরা কি মিডিয়ায় দেখাতে যে ইডি প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের অফিসে আনা করলে এই পেপারসগুলো নিয়ে গেল, কিন্তু মমতা ব্যানার্জি এসে ওখানে একটা ফাইল নিয়ে গিয়ে মমতা ব্যানার্জি এই ডিবেটে ঢুকে গেল এবং মিডিয়ার পুরো টাইমে এয়ার টাইম যাকে বলে, এয়ার টাইমে সে একটা জায়গা করে নিল। করলো কি করলো না, এবং আজকে যদি ওনার তো যাওয়ার দরকার ছিল না। এবং আই নো ওয়াই ইউ আর অ্যাংরি, কারণ সেদিন শহরে জেপি নাড্ডাও ছিলেন এবং তিনি কোনো জায়গা করতে পারেননি। আমি মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মিডিয়া কনসেন্ট্রেশন কি করে নিতে হয়, যে গাড়ির উপরে নেচে জেপি আন্দোলনের বিরুদ্ধে, জয়প্রকাশের বিরুদ্ধে গাড়ির উপরে আন্দোলন করে কিভাবে মিডিয়া কনসেন্ট্রেশন নিতে, ওনার বেসিক ইনস্টিংক্ট আছে, ওনার রক্তে আছে, সেটাই করেছেন। তুমি বুকে হাত রেখে বলো তো একটা মুখ্যমন্ত্রী হিসাবে উনি যে অ্যাক্টিভিটি করে যেটা করা উচিত, ভারতবর্ষের কেউ কোনো মুখ্যমন্ত্রী এটা করবে? সত্যি বলতে নো কমেন্ট, কারণ এই মুহূর্তে যা দেখছি আমরা চারদিকে, আমরা একটাই কথা বলতে পারি, নো কমেন্ট। আমাদের কাজ যেটা দেখছি সেটা মানুষকে দেখানো, যা দেখেছি সেই ভিজুয়ালসই দেখিয়েছি, যা বলেছি সেগুলো ঘটেছে বলেই বলিয়েছি, এর মধ্যে একটাও ফিকশন নেই, সবটাই ফ্যাক্ট। এবার ফাইলের ভেতর কি ছিল সেগুলো আদৌ ইনভেস্টিগেশনের গুরুত্বপূর্ণ নথি কিনা সেটা ইডি বলবে। এখন তো অলরেডি ইডি একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছে, শুভেন্দু অধিকারী তিনি অনেক বক্তব্য রেখেছেন, বিজেপির নেতৃত্ব অনেক বক্তব্য রেখেছেন, সেই ফাইলের ভেতর কী থাকতে পারে মিমস ছড়াচ্ছে, কি ফাইল হাইস্ট বলে অনেক মিমস ছড়াচ্ছে। আবার মনিদা
মণিকাঞ্চন সাহেব, যিনি বিজেপির অফিসিয়াল স্পোক্সপারসন, তিনি এসে বলছেন মিডিয়া ম্যানেজমেন্টের কথা। তিনি এসে বলছেন ইডি কি এতই বোকা যে ওখান থেকে ফাইল এরকম করে ছেড়ে দেবেন? সত্যি তো, তাহলে ফাইল নিয়ে এত বলার কি আছে? এই পার্টটা না হয় ক্লিয়ার হলো, কিন্তু এখনও ক্লিয়ার হলো না কেন একজন পরিযায়ী শ্রমিককে ভিন রাজ্যে গিয়ে হেনস্থা হতে হবে, এবং ভোটের আগে কেন ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মারামারি, একেবারে বলছি দলীয় সন্ত্রাসের অভিযোগ উঠবে। চন্দ্রকোনায় বিজেপি কর্মীদের কেন্দ্রীয় বাহিনী নাকি পিটিয়েছে, এমনই একটি পোস্ট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাইরাল হয়েছে। কি বলা হয়েছে? ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দেখুন সেই পোস্টটি দেখুন। চন্দ্রকোনায় ভুল করে বিজেপি কর্মীদেরই পেটালো কেন, কেন্দ্রীয় বাহিনী জবাব দাও। কুণাল ঘোষ পোস্ট করছে। সত্যি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। মনিদা, আপনাদের কর্মী মার খাচ্ছেন, কোট আনকোট কুণালবাবুর ভার্সন, মারছে কেন্দ্রীয় বাহিনী, পোস্ট করছেন কুণাল ঘোষ। এর থেকে ভালো উদাহরণ রাজনৈতিক সম্প্রীতির ইদানিংকালে আমি দেখিনি। কি বলবেন? দেখুন, কুণালদা হচ্ছে মায়ের থেকে মাসির দরদ বেশি বলে একটা বাংলায় কথা আছে না? আপনাদের দরদ নেই তাই মাসি দরদ করছে। আমি দেখছি মায়ের দরদ। এবার কিছু কর্মী আছে তারা কিতকিত খেলার মতো, একবার বিজেপি একবার তৃণমূল, একবার বিজেপি একবার তৃণমূল, তাদের বিজেপিও চেনে না, তৃণমূলও চেনে না। সুতরাং না, আমি কুণালদার কথা বলছি না। কুণালদা যাদেরকে নিয়ে বলছেন আর কি, তারা আদৌ বিজেপি না আদৌ তৃণমূল সেটাও মিডিয়া কিন্তু দেখেনি, একবারও দেখিনি। এক মিনিট স্যার, না এখানে মনিদা একটা কথা না বললেই নয়। চন্দ্রকোনা রোডে যে কর্মী সমর্থকরা আপনাদের ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়েছিল, ওই যে ফ্ল্যাগ নিয়ে, আপনি তাদেরই প্রশ্ন করছেন তারা তৃণমূল না বিজেপি? বিষয় যেটা হচ্ছে যে বি সিরিয়াস, যে ছেলেগুলো করেছিল সেই ছেলেগুলো কি সত্যি সত্যি ইনস্টিগেট করেছে না মারার জন্য, বিষয়টাকে আগে তদন্ত করে দেখা উচিত, তারপরে কথা বলা উচিত। আচ্ছা বেশ, একবার কুণাল ঘোষ কি বলছেন একবার শুনে নি, তারপর আমি আসবো শক্তিদার কাছে আসবো এবং অমিতাভর কাছে আসবো। কুণাল ঘোষ: আমরা দেখেছি ওই কেন্দ্রীয় বাহিনী তারা নেমে এসে মারধর করেছে। এবার এমন খবরও আসছে যে অন্ধকারে চিনতে না পেরে বিজেপি কর্মীদের পিটিয়ে দিয়েছে। এমনকি বিজেপির নাকি ওখানকার যিনি মণ্ডলের এক নেতা, কি দীপঙ্কর সামথিং নাম, তাকেও কেন্দ্রীয় বাহিনী পিটিয়ে দিয়েছে। কিন্তু ভিডিওয়ে সব দেখা গেছে, কিন্তু এটা কখনোই দেখা যায়নি যে তৃণমূল কংগ্রেসের কোনো ব্যক্তি জয় বাংলা স্লোগান দেয়া ছাড়া কনভয়ের কোনো গাড়িতে বাধা দিয়েছে বা স্পর্শ করেছে বা যেগুলো বলা হচ্ছে লাঠি দিয়ে মেরেছে, এসব অবাস্তব। কারণ গাড়িটাকে কভার করে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা ছিলেন, এবং তৃণমূল কংগ্রেসের যদি ওখানে কেউ থেকেও থাকেন তাদের মুখ থেকে শুধু জয় বাংলা। এখন জয় বাংলা স্লোগান শুনেই যদি এদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, জয় বাংলা স্লোগান শুনেই যদি চিত্তচাঞ্চল্য হয় এবং লেলিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীকে, তো কেন্দ্রীয় বাহিনী ওসব বুঝতে পারেনি, যারা বিজেপির পতাকা হাতে ছিল তাদেরকেই ধরে পিটিয়ে দিয়েছে। আর এই ড্যামেজ কন্ট্রোল করতে তারপর চন্দ্রকোনা ওখানে গিয়ে পুলিশ ফাঁড়িতে গিয়ে নাটক হয়েছে এক প্রস্ত। আমি শক্তিদার কাছে যাব। শক্তিদা, সত্যি তো যারা মার খাচ্ছে তৃণমূল কংগ্রেস বলছে তারা নাকি বিজেপির লোক, কেন্দ্রীয় বাহিনী পেটেছে। এখানে একটা প্রশ্ন, একটা পয়েন্ট বলে দেওয়া ভালো। কেন্দ্রীয় বাহিনী যেটা করেছে সেটা তাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজারের আন্ডারে পড়ে। যখন সেট প্লাস সিকিউরিটি হয়, যখন কেন্দ্রীয় বাহিনী কোনো ভিআইপিকে নিয়ে মুভমেন্ট করে, এটাই তাদের কাজ। প্রোটেক্ট দি অ্যাসেট ফার্স্ট, দে ডিড দ্যার ডিউটি, নো কোয়েশ্চেন্স অ্যাবাউট ইট। কিন্তু যা দেখলাম চন্দ্রকোনা থেকে দিল্লি, কি বলবেন? দেখো, আমি একটা কথা খুব পরিষ্কারভাবে বলি যে যেই জিনিসগুলো হচ্ছে বাংলার বুকে এসআইআরের চলাকালীন, এটা আসল সমস্যার থেকে মানুষের দৃষ্টিকে অন্যদিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করলেন, সেদিন প্রতীক জৈনের বাড়ি যেদিন রেড হলো, সকাল 6টার থেকে রেড হচ্ছে, উনি পৌঁছলেন প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে, উনি আসলেন নিউ টাউনে আইপ্যাকের অফিসে, সেখান থেকে ফাইল নিলেন, হার্ড ডিস্ক নিলেন, ল্যাপটপ নিলেন এবং নিয়ে তিনি মাইক্রোফোনে বললেন আমি এগুলো নিয়ে যাচ্ছি। এবং উনি এটাও বললেন যে এগুলোতে আমার দলীয় নথি আছে এবং আমার ক্যান্ডিডেট লিস্ট আছে, পলিসি পেপারস আছে। আমি বলে দিই, ইডি বা সিবিআই এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি। প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একটা তাদের মানে অধিকার আছে যে কোনো কারাপশানে ডাইরেক্ট ইনভেস্টিগেশন করার
এবং ক্লজে আছে যে বলছি যে পুলিশকে না জানিয়ে ছিনতাই করা হয়েছে, পুলিশকে জানিয়ে ছিনতাই। একটু থামাচ্ছে, আপনি বললেন ইডি কিংবা সিবিআইকে প্রধানমন্ত্রী কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী তৈরি করেনি, না। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। হ্যাঁ। মানে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমলে ইডি এবং সিবিআইটা তৈরি হয়েছে, ইউনিয়ন অফ ইন্ডিয়া তৈরি করেছিল এই- প্রধানমন্ত্রী তাই। আপনার কথাতেই হ্যাঁ। প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী না তৈরি করলে সেই সময়ও জওহরলাল নেহরু তৈরি করেন, এটা ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা পার্ট। ইউনিয়ন অফ ইন্ডিয়ারই একটা পার্ট। আজকে যেভাবে নির্বাচনের আগে এই কতগুলো রেড হলো, ইডি সিবিআই কি রেড না করলো, আজকে শাহজাহানের বাড়ি, আজকে অনুব্রত মণ্ডল, আজকে আরজিকর, কোন ঘটনায় আজ পর্যন্ত চার্জশিট দিয়ে অ্যাকিউজডকে প্রিজন করাতে পারলো আমাকে বলতে পারো? আজকে টাকার দাম কোন জায়গায় পৌঁছেছে, টাকার দাম। আজকে দারিদ্রতা কোন জায়গায়, বেকারত্ব কোন জায়গায়, কটা শিল্প কল কারখানা হয়েছে বাংলার মাটিতে দাঁড়িয়ে। আজকে হিন্দু মুসলমান এই বাইনারি পলিটিক্স করে আসল সমস্যাকে অন্যদিকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। আসল কথা হচ্ছে ভারতবর্ষের সংবিধানই শেষ কথা, ঠিক। ভারতবর্ষের কনস্টিটিউশন শেষ কথা, যেখানে সব ধর্মের অধিকার আছে, স্বাধীন একেবারে। মতামতের প্রকাশের অধিকার আছে। একেবারে। আজকে চন্দ্রকোনায় যদি যেটা তুমি বললে জেড ক্যাটাগরির যে নিরাপত্তা, তাহলে আজকে যখন রেড করতে গেল, আমার একটাই প্রশ্ন, তাহলে কি তারা জানতো যে মমতা বন্দ্যোপাধ্যায় আসবে, ওরম করে নিয়ে যাবে এবং মিডিয়া সেই জায়গায় ইডির লোকেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তারপরে সুপ্রিম কোর্টে চলে গেল, এদিকে রাজ্য সরকার ক্যাভিয়েট করলেন। আমার বক্তব্য একটাই, আজকে কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছেন, লালু অ্যারেস্ট হয়েছে, আজকে পি চিদম্বরমের বাড়ি রেড হয়েছে ইডি। সংক্ষেপে দাদা। আজকে রাহুল গান্ধীকে 6 ঘন্টা বসে ইডি রেড করেছে। কোনো সময় কেউ কোনো দিন এইরকম ঘটনা করেছে কি না? বাংলা আজকে বাংলার মুখ্যমন্ত্রী যেটা করলেন, এটা সংবিধানের শপথ নিয়ে উনি জনগণের রায়ে। আমার খুব ভালো লাগলো শক্তিদা কিভাবে সুর চেঞ্জ করলেন, মানে এক গানে একটা কথা বল এক, হঠাৎ করে সুরটা আপনার যেদিকে যাচ্ছিল যেতে যেতে একবারে বদলে গেল আবার। মানে আমার ঠিক মনে হলো পুরনো, মানে নতুন লাইন দিয়ে হাঁটতে 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 আপনি আবার পুরনো অদিতদার লাইনে ফিরে এলেন। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, কারণ সত্যি বলতে শক্তিদা আমি আপনার কাছ থেকে কোনো ক্লিয়ার কাট জবাব পেলাম না, একটা স্ট্যান্ড পেলাম না। আপনি অনেকক্ষণ বললেন, বাট আনফরচুনেটলি আমি পরিষ্কার বলছি, এগুলো অগণতান্ত্রিক উপায়। আমার সঙ্গে অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ, একটাই প্রশ্ন করব, যা হচ্ছে তা একেবারেই বাঞ্ছনীয় নয়, কোনো সভ্য গণতন্ত্রে হতে পারে না, কিন্তু হচ্ছে, সেটা নিয়ে আবার সরগরম রাজনীতি হচ্ছে, যুক্তি পাল্টা যুক্তিও আসছে, কিন্তু কন্ডেমনেশন আসছে না কেন? তার কারণ আমরা এই মুহূর্তে ভারতীয় গণতন্ত্র তার একটা প্যারাডাইম শিফট হয়ে গেছে। একটা সময় আমাদের গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো অ্যাক্টিভিজমের ভিত্তিতে রাজনীতি করত, রাজনীতিতে সক্রিয়তা ছিল, জনসেবা ছিল, জনস্বার্থের দিকে তাকিয়ে নিঃস্বার্থ আত্মত্যাগী কিছু মানুষ তারা রাজনীতিতে অংশগ্রহণ করতেন। ঠিক। আজকে গণতন্ত্রে নেতৃত্ব শুধু কামাওবাদী, তাদের রাজনৈতিক লক্ষ্য নির্দিষ্ট জনস্বার্থ বলে কিচ্ছু মাথায় নেই, তাই তাদেরকে পপুলিস্ট রাজনীতি অর্থাৎ নিজের জনপ্রিয়তা ধরে রাখার জন্য যেন তেন প্রকারেরও রাজনীতিটা করতে হয়। এবং সেই রাজনীতির দুটো ধারা তৈরি হয়েছে, একটা হচ্ছে অপটিমিস্টিক রাজনীতি, অর্থাৎ যা দেখানো যায়, অপটিমেট্রি, যারা চোখের ভাষা জানেন তারা বুঝতে পারবেন, এবং অডিওমেট্রি অর্থাৎ শোনানো, কথা শোনানো, যা দেখানো যায় লোকে তাই বিশ্বাস করে এবং সেই পারসেপশনের পেছনে লোকে দৌড়বে। অর্থাৎ আমার মিছিলে প্রথম সারিতে যদি প্রচুর সংখ্যায় মহিলাকে দাঁড় করিয়ে দিই, তাহলে বাংলার মহিলারা বিশ্বাস করবেন যে মহিলাদের একটাই দল, সেটা এই দল। আমার দলে যদি প্রচুর মিছিলের প্রথম সারিতে প্রচুর পুরুষ থাকে, তাহলে এটা পুরুষতান্ত্রিক দল, অর্থাৎ মহিলারা তার থেকে দূরত্ব তৈরি করবেন। এই যে দৃশ্যত আমি একে মারছি, আমি ওকে আঘাত করছি, তা দিয়ে আমার দলের অনুচর বর্গ যাদের নিয়ে আমার দল গঠিত, যদি একটি শৃঙ্খলিত সুশিক্ষিত বাহিনী আমার সঙ্গে থাকে, আদর্শনিষ্ঠ কর্মীরা থাকে,
তাহলে অন্তত মারপিটের ভাষায়, আক্রমণাত্মক ভাষায়, কর্কশ ভাষায়, নিন্দাজনক ভাষায়, সৌজন্য বর্জিত ভাষায় কথা বলে আমাকে রাজনীতি করতে হয় না। যতদিন সত্যি সত্যি নিবেদিত প্রাণ ক্যাডারদের দিয়ে রাজনীতিটা হয়েছে, ডান বাম বিভিন্ন অতি দক্ষিণপন্থী বিভিন্ন দলে, ততদিন রাজনৈতিক নেতাদের খুব বেশি এ ধরনের অকথা, কুকথা, ব্যক্তি আক্রমণ, সরাসরি শারীরিক আক্রমণ, হেনস্থা, লাঞ্ছনা এই প্রক্রিয়ার মধ্যে যেতেই হয় একেবারে। এবং এখানেই আমি একটু তোমায় থামাচ্ছি, কারণ আমি একটা ঘটনা দেখাতে চাই। ঘটনাটার মধ্যে কোনো নেতা নেই, কিন্তু একটা প্যারাডাইম শিফটের কথা যেটা অনির্বাণ বলছিল, মাফ করবেন অফিদাবু বলছিল, সেটা রয়েছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়েছিল এই রাজ্যের এক পরিযায়ী শ্রমিক। ছবিটা দেখাও। তাকে মারধর করা হলো এবং জোর করে তাকে একটা শব্দবন্ধনী বলা হলো। কি শব্দবন্ধনী? জয় শ্রীরাম। রামজির জয় থাকবে ভারতবর্ষে, আদি অনন্তকাল ধরে থাকবে, কিন্তু জোর করে সেই জয়ধ্বনি কাউকে দিয়ে রাজনৈতিক কারণে কেন বলাতে হবে? এটা তো স্বয়ং রামচন্দ্রও কোনোদিন চায়নি। একই বিষয়। অধর্মকে রামচন্দ্র রাম রাজ্যের কথা বলেন, ধর্ম প্রতিষ্ঠার কথা বলেন। অধর্মের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা হবে? এই প্রশ্নটা আমি রাখবো, কিন্তু তার আগে এই যার গায়ে হাত পড়লো তার বক্তব্যটাও শুনুন। সেবারে গেটে চাবি মার তালা মারা আছে, তালা ভেঙে জোর করে আমার দিকে মারধর করে, আমার টাকা ছিল, টাকা পয়সা 50,000 টাকা নিয়ে নিয়েছে। সাথে মানে মার হয়ে গেছে, পয়সা পায়নি, 1,000 টাকা নিয়ে নিয়েছে। সেই দিনে ওদের পকেট থেকে টাকা দিয়ে ওরা আমাকে নিয়ে আসে। কটকে এসে আমাদের কটকে তখন এসি আমাদের 10টায় গাড়ি আছে আমার দিকে, মানে 10টায় গাড়ি ধরতে হবে আমার দিকে। গাড়ি মিশালে গাড়ি পাবো না আমরা। কটকে এলাম, গাড়ি চাপলাম, কটকে আবার এসেছি, কটকে আমাকে এসে ধরেছে, যে আমার কটা ধরেছে, ধরে বলে জয় শ্রীরাম বল, বলে মারবে, মুখে মুখে মারবে। যে ছেলেটার বক্তব্য শুনলেন এই ছেলেটি ইনি হুগলির গোঘাটের বাসিন্দা, আর এই ঘটনাটা ঘটেছে উড়িষ্যায়। মণিবাবু, আমি আপনি দুজনেই আই কার্ডটা হ্যাঁ আই কার্ডটা বোঝা যাচ্ছে না, ছেলেটার আই কার্ড না কোনো কিছু বড় করে দেখানো। অদ্ভুত ডিমান্ড আপনার। হ্যাঁ, বড় করে ছবিটা দেখাও। ছেলেটার আই কার্ডটা যদি আমি না বুঝি যে ওটা ছেলেটার নিজস্ব আই কার্ড না অন্যের আই কার্ড, ছেলেটারই আই কার্ড, ছেলেটারই আধার ছেলেটার কার্ড। কি নাম কি বোঝাই যাচ্ছে না তো। তোমাকে মনে হচ্ছে সংবাদ মাধ্যম না নাম কি বোঝা যাচ্ছে না তো। বিষয় যেটা হচ্ছে জয় শ্রীরাম বলার জন্য কিছু লোক একটি ছেলেকে বাধ্য করেছে, তার জবাব চাইছে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী। তার মানে কি? ভারতীয় জনতা পার্টি এই কাজটা করেছে না। তার মানেটা কি? তুমি এমনভাবে কথার প্রশ্নবানটা ছুড়লে যে না ভারতীয় জনতা পার্টি বলেছে যে জয় শ্রীরাম বলে লোককে পেটানো, তাহলে আমাকে আমি কেন জবাব দিয়ে করবো? যদি কোনো দুষ্কৃতি এই কাজ করে থাকে তার চরম শাস্তি হওয়া উচিত। গুড। ধর্ম কোনো সময় বলে না ভারতীয়, আমি তো ছোটবেলা থেকে একটা নির্দিষ্ট আদর্শে একদম এক আছি ছোটবেলা থেকে, ঠিক, কিন্তু আজ পর্যন্ত তো আমি কাউকে আজ পর্যন্ত বলিনি যে জয় শ্রীরাম বলতে হবে নালে তোকে পেটাবো, জয় শ্রীরাম বল, কোনোদিন তো বলিনি। তো সুতরাং কিছু শব্দবন্ধনী তৈরি করে দেওয়া হচ্ছে যে এদেরকে বলে যদি বিষয়টা নজর করে আছে। সব জায়গায় থাকে, রামায়ণের যুগেও দুষ্কৃতি ছিল, মহাভারতের যুগেও ছিল, এখনো আছে। তারা কি আপনাদের ঝান্ডা ধরা দুষ্কৃতি? কোনো আমি দায়িত্ব নিয়ে, কারণ এই মুহূর্তে তো তৃণমূল কংগ্রেস উড়িষ্যায় নেই ক্ষমতায়। না তৃণমূল কংগ্রেস, এটা কংগ্রেসের লোকেরাই করেছে কিনা সেটা, কারণ ওখানে বিরোধী দল কংগ্রেস, তো বিরোধী দল কংগ্রেস কি আছে সত্যিটা আপনারা উড়িষ্যায় গিয়ে জয় শ্রীরাম বলার জন্য লোকজনকে মারছেন এরকম করে উস্কাচ্ছেন। বিষয় আমি যেটা কংগ্রেস মনুবাদী একটা রাষ্ট্র, মনুবাদী একটা চিন্তা যারা মনুবাদী রাষ্ট্র কবে হলাম করতে চাইছে, আমি তোমার সামনে একটা কথা, এবং আমি ওপেন ডিবেট করছি যে মনুবাদ এই মনুবাদে কি আছে? আজকে মনুবাদে কি আছে বলুন আগে। না প্লিজ আগে যে বলছে বারবার মনুবাদ করাবে, মনুবাদে কি আছে বলতে পারবে না। আরে শক্তিটা যত বলতে পারবে না, বলতে পারবে না। জীবনে মনুবাদ করেনি, জীবনে মনুবাদ করেনি, জীবনে পড়েনি এরা। এরা দেশের কলঙ্ক, এরা দেশের কলঙ্ক। আমি মনুবাদ করেছি, আমি বলছি কতগুলো শ্লোক আছে।
মনিদা, চাটা খুব ভালো, আপনি একটু খান, ততক্ষণ আমি একটু শক্তিদার না না, এই শক্তিদার মতো লোকেরা কমিউনিস্ট এবং কংগ্রেসি চিন্তাধারা যারা ধর্মের নামে দেশ ভাগ করে, না, না, এখানে একটু আগে ভাষণ দিচ্ছিল আরে, হিন্দু মুসলমান করছে, আরে, হিন্দু হলো, আরে হিন্দু মুসলমান হলো, করে তো হলো, দেশটা ভাগ করেছে, হলো। দেশটা ভাগ এবার করে আমি তো বলি, আপনারা আমি একটা ছোট্ট মনুবাদ বিরতি কথা নেব। উঠলে ওঠালেন না, কেন? না, আমি আমি বলি, একটা এখানে ছোট্ট হচ্ছে বিরতি নেব, সিদ্ধান্ত বিরতির BJP পর একটা এসে বিরাট আমি করেছে। শক্তিদার কথা শুনবো, কারণ বেশ বিরতিতে যাওয়ার আগেই আমি শক্তিদা আপনার কথা শুনবো। প্লিজ, একটা গণতন্ত্র, সবাই সবার বক্তব্য রাখবেন। আপনারাও এক সময় রাহুল গান্ধীকে এমন কিছু শব্দবন্ধনী বলেছিলেন যেগুলো ঠিক নয়, তার কোনো প্রমাণ নেই, কিন্তু বলেছিলেন, আপনারা বলেছিলেন, আপনাদের তো বলতে দেওয়া হয়েছিল। আজ যদি আপনাদের বিরুদ্ধে কংগ্রেস কিছু বলে, একটু ধৈর্য রাখুন শোনার, তারপর আমি আপনাকে সময় দেবো বলার। বলুন। ব্যাপারটা হচ্ছে এক দেশ এক রাষ্ট্র, হিন্দু মুসলমান, এই যে বিভাজন, ভারতবর্ষ একটা সংসদীয় প্রজাতন্ত্র গণতান্ত্রিক দেশ। এখানে সব ধর্মের আচরণ হবে, সবার স্বাধীন মতামত প্রকাশের অধিকার থাকবে। জয় শ্রীরাম কথাটা কোন পলিটিক্যাল পার্টির থেকে স্লোগান ওঠে, এটা তো আইডেন্টিফাই করতে হবে। ঠিক। আজকে কারা বলছেন জয় শ্রীরাম, সে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সভাপতির থেকে শুরু করে কর্মীরা। সুতরাং আজকে যে কথাটা আমি বলতে চাই, যে মানুষের দৈনন্দিন সমস্যার থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া ঠিক নির্বাচনের প্রাককালে, এবং এই যে আজকে বিভিন্ন জায়গায় বলেছে না শব্দবন্ধনী, রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমবাবু, এগুলো বলা যদি অপরাধ না হয়, আজকে এসআইআর, আমি আগেও বলেছিলাম যে এসআইআরের নামে যেভাবে আজকে মতুয়া গোষ্ঠীতে একে অপরের বিরুদ্ধে মারামারি হানাহানি করছে, কারুর সিআরপিএফ বাহিনী থাকছে, মমতা বালা ঠাকুর আবার পুলিশ নিয়ে যাচ্ছেন, এগুলো হচ্ছে রাজ্যের আসল, এটা বাংলা, এখানে প্রত্যেকটা মানুষের একটা সচেতনতা আছে। শুধু বাংলা কেন, আমি এখানেই শক্তিদা আপনাকে একটু থামিয়ে বলি, বাংলা কেন, গোটা ভারতবর্ষের মানুষের নিজস্ব সচেতনতা আছে। হ্যাঁ। বেশ মনিবা, আপনি বলছিলেন মনুবাদ উনি পড়েননি, আপনার সেই ডিবেটটা শেষ, কিন্তু তারপর উনি যে বক্তব্যগুলো রাখলেন সেটা নিয়ে আপনার কিছু বলার আছে? দেখুন, যে ধর্মনিরপেক্ষতার কথা এরা ভেগ ধারণ করে রয়েছে, প্রথমত ভারতবর্ষের লোককে জানাতে হবে যে ধর্মনিরপেক্ষ স্বাধীন ভারতবর্ষের প্রথম যখন সংবিধান রচনা হয়েছিল, ধর্মনিরপেক্ষ শব্দটি ছিল না, 1978 ঢুকেছে ওটা। শুধু এক নম্বর কথা, আজ যদি পৃথিবীর একটা ধর্মনিরপেক্ষ দেশ আমাকে দেখিয়ে দাও যে ধর্মনিরপেক্ষ দেশে ওয়াকফ বোর্ড আছে, যে ধর্মনিরপেক্ষ দেশে মুসলিম পার্সোনাল ল বোর্ড আছে, যে ধর্মনিরপেক্ষ দেশে হালালা আছে, ট্রিপল তালাক আছে, একটা ধর্মনিরপেক্ষ দেশ থেকে আমি স্বীকার করে নেবো। বিষয় হচ্ছে এই জন্য, না আমি কেন বলছি, কেন বিষয় ন্যারেটিভের ইলেকশন হচ্ছে, এইবারের ইলেকশন ন্যারেটিভের ইলেকশন। সুতরাং যে ন্যারেটিভ এরা তৈরি করেছে, কথায় কথায় মৌনবাদপুরীরা, মৌনবাদী কথা শুনলো না, আরে মৌনবাদী অনেক ধর্মগ্রন্থ পড়ে তো উগ্রপন্থী তৈরি হচ্ছে, কলিজায় দম আছে সেই ধর্মগ্রন্থ পড়ানোর কথা বলা, কলিজায় দম আছে। যে আমি হচ্ছে কি যেন বলে ওটাকে, শাস্তিক আর নাস্তিক। আমি নাস্তিক, কিন্তু শুধু হিন্দু ধর্মকেই গালাগালি দিই। নাস্তিক তো সব ধর্মকেই গালাগালি দাও না, তাহলে বুঝবো যে তোমার মতো নাস্তিকতা ঠিক আছে। যেখানে আমরা ছিলাম, যেখান থেকে সরিয়ে নেওয়া হলো, আমি একটা কথা বলি, ব্যাপারটা মনুবাদেরও নয়, ব্যাপারটা ধর্মেরও নয়, ব্যাপারটা একটা স্লোগানকে, একটা ধর্মীয় স্লোগানকে হাতিয়ার করে লুম্পেনগিরি করা। আমি তো সেটাই বলছি যে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয়ভাবে রাজ্যস্তরীয় কোনো জায়গায় এর সাথে জড়িত নয়। আমাকে দেখিয়ে দিক, একটা লাইন, যে আমাকে দেখিয়ে দিক ওখানকার কোনো বিজেপির কার্যকর্তা যে এই কাজটি করেছে, আমাকে দেখিয়ে দিক দায়িত্বশীল কার্যকর্তা এই কাজটা করেছে। ঘটনাটা ঘটেছে একটি বিজেপি শাসিত রাজ্যে। দেখুন, এই ঘটনাটা এখন নতুন নয়, এই ঘটনাটা দিনের পর দিন নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে, অটল বিহারী বাজপেয়ীর সময় অবশ্যই ছিল না, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে এই বিষয়টা চালু হয়েছে, এবং জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বিভিন্ন রাজ্যে এই ধরনের অত্যাচার করেছে। এবার মনিদা বলছে এটা বিজেপি করেনি, তাহলে আমার কথা, যদি বিজেপি না করে থাকে, ওখানকার সরকার, ওখানকার পুলিশ, তারা স্টেপ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করুক, যে কারা করেছে, কিন্তু সেই গ্রেপ্তারটাও করা হয় না। এবং যে স্লোগানটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি যে স্লোগানটা তিনি মঞ্চে দেন, জয় শ্রীরাম, সেই স্লোগানটাকে ধরে যদি কেউ মুসলমানদের দাড়ি টেনে বলে জয় শ্রীরাম, মুসলমান ছেলেদেরকে বলে জয় শ্রীরাম বলতে হবে, তাহলে এটা স্বাভাবিকভাবেই ধরে নিতে হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থনকারী লোকরাই এই জয় শ্রীরামটা জোর করে বলাচ্ছে। দেখুন, আমি এখানে বসে বলবো আল্লাহ আকবার, আমার ইচ্ছা, আমি বলতেই পারি যে আমার আল্লাহকে ভালো লাগে, আমি এখানে বলবো, আমি এখানে বলবো জয় শ্রীরাম, আমি এখানে দাঁড়িয়ে বলবো জয় শ্রীরাম। তার কারণ
স্যার সব তানসে জায়গায় জুদা আপনাকে বলি, please, স্যার তানসে জুদা বলো না আমি বলছি, আল্লাহু আকবার স্যার তানসে জুদা হবে না। কেন আমি বলছি এই কথাবার্তা আমি 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 হিন্দু এইসব হীরক আমি রাজা যে হিন্দু সারা মুসলমান তার সম্মান। আমি হিন্দু মুসলমান সব ধর্মকে Please, সম্মান please, করতে পারি please, তাদের নামে স্লোগান দিতে পারি বিন্দু Gentlemen, মাত্র please, আপত্তি please, নেই please, কিন্তু দেখুন, ধর্মের নামে মানুষ মেটালে আপত্তি আছে। টেলিভিশনে বসে আপনারা আপত্তি সবাই সমস্ত রাজনৈতিক দলের এক একজন রিপ্রেজেন্টেটিভস প্লিজ ন্যাশনাল টেলিভিশনে বসে এই মিডিয়ামটা না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের বাড়িতে পৌঁছবে। এখানে বসে এমন কোনো স্লোগান কিংবা এমন খারাপ কোনো slogan? ন্যারেটিভ আপনাকে বলছি না একা, আমি সবাইকে জয় বলছি, শ্রীরাম ভালো স্লোগান এমন কোনো আল্লাহু আকবার ন্যারেটিভ ভালো slogan। হ্যাঁ, এমন কোনো ন্যারেটিভ স্যার, জুদাও ভালো তৈরি slogan। জয় করবেন না। আল্লাহ, ভালো কি? slogan। না ওই 3 নম্বরটা কিন্তু ভালো স্লোগান নয়, আপনি যেটা হ্যাঁ। বললেন মনিদা। না না বলা হয় তো তোমরা যেটা ওই- বলছো জয় শ্রীরাম বললে আরে আমার বন্ধুরা, লাইন এটাই আমি ছিল একটা লাইন বলি না, শোনো, সত্যি না, সত্যি, আমি আমার- একটা- আমি বন্ধুরা, আমার একটা চিন্তা লাইন, করি, শুধু please, আসি না, আর কোনো ইলজাম, লাইন, ইলজাম, এই- একটা লাইন। এই- এই ইলজাম বক্তব্যে- একটা লাইন, না, না, ওইটা নিয়ে বলবো না। বক্তব্য নয়। আগে শোনো। এই ছবিটা দেখবো আমরা, একটা লাইন- ভাঙড়ের ছবিটা দেখবো। আবার ভাঙড়ে ভাঙড়ে দেখুন কি হয়েছিল। এই ছবিটাকে আপনি কিভাবে এর সাথে না আছে ধর্ম, এর সাথে না আছে মনুবাদ, এর সাথে কিচ্ছু নেই, এতে পিওর রাজনীতি দেখতে পাচ্ছি আমি, তার বাইরে কিচ্ছু নেই, খাঁটি রাজনীতি। একদিকে শাসক দল, অন্যদিকে আইএসএফ। এবার সৌরভদা এটাকে কি বলবেন? ভোটের আগে যদি এই হয় সিচুয়েশন ভাঙড়ের, ভোট যত এগোবে তাহলে কি এবার আমাদেরকে স্টুডিওতেও হেলমেট টেলমেট পরে বসতে হবে? না, আমি লাস্ট একটা কথা বলে দিই এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে এখানেও ধর্মীয় রাজনীতির বিষয় চলে আসছে। কিভাবে? আমি বারবার বলি যে আজকে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখে ছোট্ট করে বলি যে এখানে কোনো মুসলিমদের আম্মা বলা যাবে না, পানি বলা যাবে না, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে জয় হিন্দ স্লোগানটা আবিদ হাসানের তৈরি, নেতাজি সুভাষচন্দ্র বসুর, যিনি সেনাপতি ছিলেন। তাহলে এরপর বলবে জয় হিন্দ স্লোগানটাও দেওয়া যাবে না। আর এই আইএসএফ যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে, সেকুলার নামে তারা এখানে দাঁড়িয়ে যে সেকুলার বিষয়টাকে নষ্ট করে তারা ভাঙড়ে যেভাবে গুন্ডাগর্দির রাজনীতি করছে, বোমার রাজনীতি করছে, সেই বোমার রাজনীতি রুখতে কিছু সময় মানুষকে নামতে হয়। আচ্ছা, সৌরভদা, মানুষ নামছে, আরে প্রশ্ন করবো? মানুষ প্রতিবাদ করবে। আজকাল কি ফুরফুরা শরীফ থেকে খুব অ্যান্টিবায়োটিক্স আসছে? দেখুন, সেটা আমি এই বিষয় নিয়ে বলতে পারবো না। ফুরফুরা শরীফ নিরপেক্ষ সংস্থা, তারা বুঝবে। আমাদের দলের যে কর্মকাণ্ড, আমাদের দলের যে আইডিওলজি, আমরা সেই আইডিওলজি নিয়ে চলবে। বেশ, শক্তিদা তারপর মনিদা, কি ব্যাপারে বলো? আপনি শুনলেন ভাঙড়ে যা হলো। ভাঙড়ে এক ব্যাপারটা হচ্ছে, যেটা আগে রাজনীতিটাও তো আদর্শের উপর দাঁড়িয়ে ভদ্রলোকরা রাজনীতি করতেন, যত দিন যাচ্ছে রাজনীতিটা চলে যাচ্ছে লুম্পেনদের হাতে। আজকে রাজনৈতিক দলগুলো যদি লুম্পেনদের আশ্রয়ে ভোট করে, ভোটের পরে সন্ত্রাস করে, তাহলে ভাঙড়ে যেটা হচ্ছে এটা অবশ্যম্ভাবী। তাই তো, নওশাদ লুম্পেন। তাই তো, নওশাদ লুম্পেন তো, এটা আমাকে বলে দিন। আমি একটা কথা বলি, না, নওশাদ লুম্পেন তো, ওরা তো ক্ষমতা। আমি একটা কথা এটা পরিষ্কার বলে দাও, নওশাদ একটা লুম্পেন। নওশাদ লুম্পেন বলছে তো, ওরা তো ক্ষমতা, নওশাদ লুম্পেন। আচ্ছা, তাহলে শওকত মোল্লাকে কি বলবেন? আমি তো বলছি না, শক্তিদা বলছে। আমি বলছি, আমি বলতে দাও। শক্তিদা বলছে যারাতে আমি বলছি- ক্ষমতা সে লুম্পেন। না না, যারাতে নওশাদের হাতে ক্ষমতা, নওশাদ লুম্পেন। রাজনৈতিক দল যাদের সমাজ বিরোধীদের নিয়ে ভোট করাতে হয়, সেই রাজনৈতিক দল যতক্ষণ এইরকম অস্তিত্ব থাকবে, আদর্শ এবং সাধারণ মানুষকে বলবার যখন কিছু থাকবে না, তখন এই ধরনের রাজনীতি ঘটবে। এবং এই ধরনের রাজনীতি গত বামফ্রন্টের আমলেও দেখেছি। আমাদের সঙ্গে আঁতাত করে মাত্র 8 মাস আমরা ছিলাম, 13 বছর 15 বছর ধরে দেখছি। যেটা নিন্দনীয় সেটা আমার দলের হোক, আমি প্রতিবাদ করব। আর যে ঘটনাগুলো ঘটছে আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে, সেটা বাংলার মুখকে হেয় করছে, এইটাই পরিষ্কার। ধন্যবাদ। আমি একবার মনিদার কাছে যাবো। মনিদা, লাস্ট স্টেটমেন্ট। দেখুন, যা ঘটছে, শুধু আমি আপনার কাছে শুধু ভাঙড়ের মানে ন্যারেটিভ চাইবো না, ওভারঅল যে ন্যারেটিভ হচ্ছে, এই যে হিংসা, তা কখনো চন্দ্রকোনায়, তো কখনো ভাঙড়ে, তো কখনো অন্যত্র। আমরা কয়েকদিন আগে শুনলাম মালদায় শুট আউট হলো দিনে দুপুরে, এই নিয়ে গত 1 বছরের 7th শুট আউট। কেন হচ্ছে? এখানে দুটো বিষয়। একটা বিষয় হচ্ছে ভারত পশ্চিমবাংলায় কিছু অঞ্চল আছে, যেমন ভাঙড়, শাসন, ডোমকল, মানে এরা ডোমজুর, এগুলো পরে একদম নাম করা। ভোটের সময় এখানে বোমা পড়বে, খুন হবে, এগুলো কিন্তু বামফ্রন্টের সময়ও ছিল, এখনও রয়েছে, কংগ্রেস জমানাও রয়েছে, একটা স্থান বিশেষে রয়েছে। আর নাম্বার 2 বলি, এটা তো আমাদের লজ্জা যে এখানে কংগ্রেসের শক্তিদার সাথে আমার মতভেদ থাকতে পারে, কিন্তু বাংলার বাইরে দুটো বিরোধী দল যেখানে
হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কাউন্টিংয়ের সময় রাস্তার পাশে এপাশে ওপাশে বসে রয়েছে, কেউ কাউকে মারেনি, রেজাল্ট মিলেছে, শুনেছে, বাড়ি চলে গেছে। কিন্তু আমার বাংলায় সেটা হয় না, সেটা কিন্তু দীর্ঘ ওনারা শক্তি দ্বারা বললেন না স্যার, ওটা পঞ্চায়েতে দেখেছিলাম আমরা। পঞ্চায়েত না, যে কোনো তুমি একটা ইলেকশন, তুমি একটা ইলেকশন বলো যে ইলেকশনে একজনের হত্যা হয়নি, একটা ইলেকশন গত 50 বছর, না না গত 50 বছর, আমি সেটাই বলছি। শক্তি দ্বারা 1972-এ যে সন্ত্রাস করেছিল, জানি না ভদ্রলোকদের নিয়ে করেছিলেন কিনা, সেই সন্ত্রাসকে দেখিয়ে সিপিএম পরও 35 বছর রাজত্ব চলে গেল। তৃণমূল এখনো মঞ্চে দাঁড়িয়ে এইসব কথা বলে সিপিএম দেখবে 1972 ফিরে আসবে, কিন্তু কংগ্রেস এলে এখনো বলে। অর্থাৎ সেখানে শক্তি দ্বারা ভদ্রলোক, শক্তি দ্বারা ভদ্রলোক, কিন্তু এত কিছুর পরেও আমি প্লিজ এত কিছুর পরেও আমি বাংলার একটা সংস্কৃতি দাঁড়িয়েছে ভোটের উপরে, দেখুন, ডেমোক্রেসি কিংবা গণতন্ত্র বলছে আমার আপনার সবার অধিকার আছে নিজেদের ভোটিং রাইট কিংবা ভোটাধিকার প্রয়োগ করার। সেই ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে কেউ যদি আপনাকে আটকায়, সেটা অগণতান্ত্রিক। একই সঙ্গে কেউ যদি কোনো সময় ভোটকে কেন্দ্র করে হিংসা ঘটায়, সেটাও অগণতান্ত্রিক। গণতন্ত্রের সর্বোচ্চ নিদান কিংবা গণতন্ত্রের এক্সাম্পল, গণতন্ত্রের মন্দির আমাদের এই ভারতবর্ষ, সেখানে গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে যদি অগণতান্ত্রিক কাজ হয়, তাহলে যারা গণতন্ত্র নিয়ে সবচেয়ে বেশি গলা ফাটান আমাদের নেতারা, তাদের একটু হলেও লজ্জা পাওয়া উচিত। এই বলেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।